এই প্রসূন ব্যানার্জির প্রতি আমার প্রচুর অ্যালার্জি। তার কারণটা হচ্ছে, কারণটা তৈরি হয়েছে যে একটা মানুষ যে ক্লাস 3 পাস করতে পারে না, তাকে গ্র্যাজুয়েশন পাস করিয়ে দিচ্ছে। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। এখন আমি লোভী না, আমি অভিমানী। কুণাল ঘোষ এত কথা বলছে, কুণাল ঘোষ কি কাজ করেছে এটা আমরা জানি না। আজকে কুণাল ঘোষ যে কথাগুলো বলেছে আমি শুনলাম, তা আমি একটাই জিনিস বলবো, কুণাল ঘোষ কত চেঞ্জ করেছে আমরা তো চোখের সামনে দেখেছি। কুণাল ঘোষকে তো কেউ কিছু বলছে না, কেন বাবুন ব্যানার্জি বললেই কি তোকে দোষ? বাবুন বন্দ্যোপাধ্যায় মূল পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, আর সেই তিনি বুধবার হঠাৎ করে সরব হন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বাছা বাছা শব্দ ব্যবহার করে আক্রমণ করেন প্রাক্তন ফুটবলার ও তৃণমূল সাংসদকে। অনেক ক্যান্ডিডেট ছিল হাওড়ায়, ভালো ভালো লোক ছিল, অনেক ক্যান্ডিডেট। অরূপ রায়ের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, কল্যাণ ঘোষের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, ঋতব ব্রতর মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, রাজীব ব্যানার্জির মতো ক্যান্ডিডেট ছিল, অনেকেই ছিল, গৌতম চৌধুরী ছিল, রানা চ্যাটার্জি ছিল, অনেকেই আছে। তাদের মধ্যে কোনো একজন হলেই আমার তাতেও কোনো আপত্তি হতো না, যে পলিটিক্যাল লোক তারা। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে ছেদ হয়ে গেল। বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। হাওড়ায় আপনি নির্দল প্রার্থী হয়ে মানে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি প্রার্থী হবেন? হ্যাঁ, আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় না নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। মানে কার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন? কার বিরুদ্ধে কি বিরুদ্ধে আপনি বুঝতে পারবেন কার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন? হাওড়া। তো এই বিষয়ে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হয়েছে? বা দেখুন, দিদিমণির সঙ্গে গিয়ে ডাইরেক্ট কথা বলবো। দিদি ভাইয়ের ব্যাপার, যেখানে রাখি পড়ি ফোটা নেই সেখানে দিদি ভাইয়ের ব্যাপার আছে। দিদি আমার কাছে ভগবান, দিদির কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। দিদির সঙ্গে আমার কোনো মতভেদ নেই, বা মতভেদ হওয়ার কোনো জায়গাও নেই। তাহলে আপনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন বা দাঁড়ানোর ভাব হিসেবে দাঁড়াবো, সেটা নিশ্চয়ই দিদির কাছ থেকে আশীর্বাদ চাইবো। দিদি হয়তো না বলবে, আমি জানি দিদি হয়তো না বলবে, জানি। তাহলে আমি দিদিকে বোঝানোর চেষ্টা করবো কেন দাঁড়াচ্ছি। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি, আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে, ওর বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। এরই মধ্যে বাবুন বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ নিয়ে কটাক্ষের সুর ভেসে আসতে শুরু করে বিরোধীদের মধ্যে থেকে। চারিদিকে মেরে খাওয়ার প্রতিযোগিতার মধ্যে আপনারা জানেন বাংলার আজকে মুখ্যমন্ত্রীর পরিবার, তাদের সমাজে অবস্থান, তাদের ক্ষমতার ব্যাপ্তি, তাদের ঔদ্ধত্যের প্রকাশ আপনারা সব জানেন। তাই স্বাভাবিকভাবেই একটা সময় আসে যখন ক্ষমতার দরকার হয়। মুখ্যমন্ত্রীর ভাই সে কি বলছে, আমাকে বারবার বলা হয়েছিল যে আমাকে টিকিট দেওয়া হবে, লোকসভায় টিকিট দেওয়া হবে, বিধানসভায় টিকিট দেওয়া হবে, কিন্তু আমাকে দেওয়া হয়নি। তৃণমূলরা খুব খারাপ পার্টি। কে বলছে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলছে। আমি তো জানতাম যে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সামনে মিথ্যা কথা বলে, কিন্তু নিজের ঘরের ভাইয়ের মায়ের পেটের ভাইকে যে মিথ্যা কথা বলতে পারে, সেটা গোটা পৃথিবীর মানুষকে মিথ্যা কথা বলতে। ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল 21 সালে যে তোকে আমি এমপি করব, এবং ভাইকে এমপি টিকিট দেয়নি, অর্থাৎ ভাগবাটোয়ারা একটু কম পড়েছে, তাই এসব কথা বলেছে। আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেলাম, আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ঠগি পিসি, তাই তো? এখন দিদি নেই কিন্তু পিসি। দিদি যখন ছিল আমি ছিলাম সঙ্গে, পার্থদল ছিল, এখন পিসি। তা এই ঠগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন, বিজেপির কথা তুলবেন না। বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বুঝে। বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, ওই চোরেদের কাউকেই বিজেপি নেবে না। টোটালটাই আছে, তারা সবসময় 23 কোটি 25 কোটি 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে। এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার, বারবার। কিন্তু আমি তাও বলি, ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম, আমি মানুষের পরিবার করি। এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী, প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল। আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো, যারা আমাকে একটু ভালোবাসে, মামাটি মানুষ যারা আমাকে একটু ভরসা করেন, প্রসূন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল, দায়বদ্ধতা বেড়ে গেল, যেহেতু প্রসূন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক। আমি এটাকে সাপোর্ট করব না। সে তো স্বীকার করেছে বিজেপির সাথে তার রিলেশন আছে, সে তো স্বীকার করেছে, তো নতুন করে বলার কি আছে? আমার বিজেপির সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই, এটা একদম টোটালি ফেক নিউজ। দিল্লিতে গেছি মানেই এটা বিজেপির কোনো ব্যাপার কোনো না। বাংলা একটা কথা আছে না, উৎপাতের ধন চিৎপাতে খাবে, তো এটাই তাই হয়েছে এই পার্টির। শুধু দিদি একা ভোগ করবে কেন, শুধু খোকাবাবু ভোগ করবে কেন, আমরাই বাকি কম যাই, তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক। দেখুন, আমরা বিগত 12 বছর ধরে এরকম প্রচুর নাটক যাত্রাপালা দেখে এসেছি। এখন মামাটি মানুষ প্রযোজিত, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন একটা যাত্রাপালা এসেছে, তার নাম হচ্ছে ভাই কেন পর। গৃহযুদ্ধ যেমন তৃণমূলের দলে, তেমন গৃহযুদ্ধ বাড়িতেও। সব এক ভাইপো পাবে, আর সব একজন দুইয়ের পাবে, বাকিরা পাবে না। 35টা প্লটের ভাগ কি সমান সমান হবে না? তৃণমূল করে খাবার জায়গা, ইনকাম করার জায়গা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি ভয়ঙ্কর নিম্নগামী একটা জায়গায় চলে যাচ্ছে, এবং এই লোকসভা ভোটের আগে এখনো ভাড়া করা প্লেনে চাপিয়ে তৃণমূল বিজেপির মধ্যে এক্সচেঞ্জটা শুরু না হলেও মোটামুটি যে ধরনের ঘটনা ঘটছে, সোপ অপেরা বা মজার গল্প, পাড়ার আড্ডা, সন্ধ্যাবেলার টিভি সিরিয়াল, পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাগুলো কমে গেছে। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার যে জায়গাটা, সেই জায়গাতেও সময় কমে যাচ্ছে। আজকে যখন সম্ভাবনা তৈরি হয়েছিল যে বাবুন বন্দ্যোপাধ্যায় চলে যেতে পারেন বিরোধী শিবিরে বা নির্দল হয়ে দাঁড়িয়ে তৃণমূলকে হারিয়ে দিতে পারেন, তখন রাজনীতির সাথে তিনি বলছেন যে না, অতীতেও অন্যায় কাজ করেছে বা অতীতেও ঠিক মতন ওর আচরণ ছিল না, কিন্তু আমি অনেক কিছু বলতে পারিনি। আপনি কেন বলবেন না? রাজধর্ম পালন করতে হলে যখন বামন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটার পর এক ক্লাব নিয়ন্ত্রণের বা রাজনীতির প্রভাব খাটিয়ে দখলদারি রাজনীতি তার বিরুদ্ধে উঠছিল খেলার দুনিয়াতে, তখন আপনি কেন চুপ করেছিলেন? রাজধর্ম আপনি পালন করতে পারেননি তখন? আর আপনি কি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন? না, এই মুহূর্তে আমি কিচ্ছু করব না। যা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে কোনো কাজ করব না। বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দেব। গত হাওড়া পুরসভা নির্বাচনের আগে আদি গঙ্গার তীর ছেড়ে গঙ্গার ওপারে চলে যান বাবুন বন্দ্যোপাধ্যায়। কালীঘাট ছেড়ে হাওড়ার শিবপুরের ভোটার হয়েছিলেন তিনি। তার সেই ঠিকানা পরিবর্তন ঘিরে রাজনীতিতে তখন জোর জল্পনা তৈরি হয়েছিল। তাহলে কি হাওড়া পুর ভোটে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন তিনি? শুধু মুখ্যমন্ত্রীর ভাই হিসেবেই নন, কলকাতা ময়দানেও অতি পরিচিত নাম বাবুন বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব,
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি, বেঙ্গল হকি সংস্থার সভাপতি, বাংলার বক্সিং সংস্থার সচিব, ক্লাব থেকে পুজো সর্বস্তরে তাঁর অবাধ যাতায়াত। এহেন বাবুন বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে টিকিট অসন্তোষ উগরে দিলেন, পরে অবশ্য তৃণমূল নেত্রীর করা অবস্থানের জেরে সরেও এলেন। দেখুন, আমার ক্ষোভ একটাই রয়েছে, সেটা হচ্ছে আমি আমার ক্ষোভ যা বলবার বলেছি, কিন্তু আমি ফেসবুকে দিয়ে দিয়েছি। ঠিক আছে। আর আরেকটা বিষয় উনি বলছেন যে একটু বড় হলেই লোভ বেড়ে যায়, আমি পরিবারতন্ত্র করি না, মানে উনি মানুষতন্ত্র করেন। উনি যেটা বলছেন সেটা সবই সঠিক ঠিক বলছে। আমি এইটুকু মনে করি উনি সিনিয়র, উনি যেটা বলছে সেটাই ঠিক বলছে। আমার কথা হয়তো সেই জায়গায় আমি বলছি হয়তো আমি ভুল করেছি, সেই জন্যই বকেছে। বর্দি ছোট ভাইকে বকতেই পারে, কিন্তু সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন উনি। বলতেই পারে, সেটা নিয়ে আমি চিন্তা করি না, আমি আবার দেখা করে নেবো। আমার ভুল ত্রুটি আছে, সেই জন্যই বলেছে। যা বলার আমি শিলিগুড়িতে বলে এসেছি, দ্যাট স্ট্যান্ডস। হাওড়ার মানুষের কাছে এরম জিনিস দরকার, যে মানুষটা খাটতে পারে। এই মানুষটাকে আমি খাটতে দেখিনি। তাই হাওড়াবাসীদের কাছে আমার একটাই আবেদন, দিদিমণি যেটা বলছে শুনুক, বাট আমার দিক দিয়ে মনে হয়েছে এই ক্যান্ডিডেটটা ঠিক। টিকিট না পাওয়া নিয়ে হাওড়ায় বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মধ্যেই ব্যারাকপুরেও ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। অর্জুন সিং এর তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনি ব্যারাকপুর থেকে প্রার্থী হচ্ছেন? এটা কনফার্ম আছি, ব্যারাকপুরে লড়বো, পার্থভৌমিকের বিরুদ্ধে লড়বো, আপনি নিশ্চিত থাকুন। সেটা কি দল, কোনো দলে না নির্দল? না, সেটা দলেই লড়বো। আমি উইদাউট টিকিট যাই না, ট্রেনে কোনোদিন উঠিনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত। যদি অর্জুন সিং বিজেপিতে যায়, লড়াইটা কতটা কঠিন? আমি সাদরে স্বাগত জানাবো যদি যায়। এদিকে অর্জুন সিং এর বিজেপিতে ফেরার জল্পনার মধ্যেই বুধবার ব্যারাকপুর স্টেশন চত্বরে অর্জুন সিং এর বিরুদ্ধে পোস্টার পড়ে। তার কোনোটায় লেখা বিজেপিতে পাল্টিবাজ চাই না, আবার কোনো পোস্টারে লেখা বিজেপিতে দল বদলুদের স্থান নেই। কিন্তু কারা দিল এই পোস্টার? এ নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন এই পোস্টার কাণ্ডের দায়ভার পার্থভৌমিকের ওপরেই চাপিয়েছেন অর্জুন সিং। অনুবাবু, আজকে ব্যারাকপুরে পোস্টার পড়লো যে বিজেপিতে দল বদলুদের স্থান নেই, এটা কিভাবে দেখছেন? বিগত কাল পার্থভৌমিক এই ব্যানটা দিয়েছিল, সে নিজের লোককে দিয়ে একটা পোস্টার মারিয়েছে। বিজেপি এমন একটা দল, এই ধরনের রাজনীতিতে ওরা বিশ্বাস করে না, সব পার্থভৌমিক করিয়েছে। ও কোনো লাভ হবে না, বিজেপি কর্মী কোনো এরকম করতে পারে না। মহাভারতে যিনিই পার্থ তিনিই অর্জুন। কৃষ্ণের রথে সওয়ার হয়ে পৃথার পুত্র অবতীর্ণ হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, আর বাস্তবের ভোট যুদ্ধে যুযুধান পার্থ আর অর্জুন। 2021-এ পোস্ট পোল ভায়োলেন্সের মানুষকে বাঁচাবার একটা আমার ছিল কি আমি মানুষকে কিভাবে বাঁচাবো, সে হয়তো তার জন্যে আমাকে কিছু পদক্ষেপ নিতে হয়েছিল। সেই জন্যে আমি ক্ষমা চেয়ে নিয়েছি আমার বিজেপি কর্মীর কাছে, এখানকার মানুষ কাছে। আমি যে করেছি আমার নিজের কোনো স্বার্থ ছিল না। যেভাবে অত্যাচার হচ্ছিল, যেভাবে এলাকা লুট চলছিল, রাহাজানি চলছিল, হাজার হাজার ছেলেরা চাকরি থেকে বেকার হয়ে গেছে, সেই জন্যে এই পদক্ষেপ আমাকে নিতে হয়েছিল। কিন্তু আমি ক্ষমা প্রার্থী সমস্ত বিজেপি কর্মী, সমস্ত এলাকার মানুষের কাছে, কি আমি যেভাবে মানুষের সেবা করি, আজকে আমাদের এমপি ল্যাডে টাকা খরচ করতে পারছিলাম না, সেই টাকাগুলো আজকে 000 আমার কোনো টাকা পড়েনি। বন্ধু অর্জুন সিং এর প্রতি আমার শুভেচ্ছা আছে। আমার ধারণাও যে কাজটাই করবে অনেক ভেবেচিন্তে করবে। ঘন্টা 24x7 যে লোকটা রাজনীতি করে আর সংসদীয় রাজনীতি করে, ওই এয়ার কন্ডিশন ঘরে বসে রাজনীতি করার লোক না। তার জন্য ভোট 24 ঘন্টাই চলে, 365 দিনই ভোট করি আমি। ওটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। মানুষের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে। মানুষ সবসময় আমাকে মানে, বিশ্বাস করে, ভরসা করে, এই জন্য কোনো অসুবিধা হবে না। তাহলে আপনি কি কনফিডেন্ট যে ব্যারাকপুরে আপনি প্রার্থী হলে আপনি আগের বারের মতন এবারে বেশি মার্জিনে জিতবো? কিন্তু
কি হিসাবে বলছেন এর আগের যে বিধানসভা নির্বাচন তাতে তো দেখা যাচ্ছে আপনার লোকসভা কেন্দ্রে যে কটি বিধানসভা আছে তার মধ্যে সিংহভাগ তৃণমূলের। লোকসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশন মধ্যে তফাৎ আছে। লোকসভা ইলেকশন মোদিজিকে সামনে রেখে ভারতবর্ষের মানুষ একটা ভোট করেন, আর বিধানসভা রাজ্য স্তরে একটা ভোট হয়। আমি জানি আমার গণদেবতা হচ্ছে মানুষ, মানুষ যাকে চাইবে সে হবে। আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি হবই, আমাকে ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকতে হবে, এরকম ব্যাপার নেই। আমি জানি মানুষ যদি মনে করে পার্থ ভৌমিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা লোকের উপরে অত্যাচার করেনি, কারুর ঘর ভাঙেনি, কাউকে খুন করেনি, একটা কালচারাল ছেলে, সবার সাথে সম্পর্ক রেখে চলে, একদম লো প্রোফাইলে থাকা ছেলে, কোনোদিন কারুর উপর উদ্ধত্ত দেখায়নি, তাহলে ব্যারাকপুরের মানুষ আমায় গ্রহণ করবে। দেখুন, আমি তো নরেন্দ্র মোদীর ছবি লাগালে সেখানে যেতে পারবো না। যখন আমি ভোট ভিক্ষে করতে বেরোবো নিশ্চিতভাবে যাব। আমি যখন ওকে ফোন করে যাব বলেছিলাম তখন ও তৃণমূলের কথা বলছিল, কিন্তু মমতা ব্যানার্জির ছবি কেউ সরিয়ে দেবে আর আমি সেই বাড়িতে গিয়ে হাত জোর করে দাঁড়াবো? ভোটের প্রার্থনার জন্য যেতে পারি, সে বিজেপির প্রার্থী যে হবে তার বাড়িতে যাবে। হাজার হাজার মানুষ, আমি কোনো ক্যান্ডিডেট নেই, কোথাও ডিক্লেয়ার হয়নি, তাতেই হাজার হাজার মানুষ রোজ আমার সঙ্গে দেখা করছে, আমার কথা শুনছে, আমি কথা বলছি, আর বিরোধী পক্ষ কাছে লোকই যায় না। অফিস ঘুরে দেখুন, তৃণমূলের অফিসে লোক নেই, আর যারা আছেনও তারাও সব আমার সঙ্গে যোগাযোগে আছেন, বলছেন এটা অন্যায় হয়েছে, এই সিন্ডিকেট পার্থ সিন্ডিকেটটাকে শেষ করতে হবে। পার্থ ভৌমিকের যে সিন্ডিকেট যেভাবে লুটের রাজ এখানে কায়েম করেছে, সেটাকে কোন কারণে পার্টি সিলমোহর দিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে মানুষ কিন্তু এই সিন্ডিকেটের বিরুদ্ধেই নিজের রায় দেবেন। এই যে একটা গরিব মানুষ বাড়ি পাচ্ছে না, এর কি অপরাধ? একটা গরিব মানুষ এনআরইজিএসের কাজ করে টাকা পাচ্ছে না, এর কি অপরাধ? একটা গরিব মানুষ তার বাড়ির সামনে রাস্তা পাচ্ছে না, এর কি অপরাধ? এই যে বিজেপির জমিদারিত্ব, এই যে অত্যাচার, এই যে নিপীড়ন, এর বিরুদ্ধে সাধারণ গরিব মানুষ গর্জে উঠবে মমতা ব্যানার্জির পতাকা ধরে। আমি ভাবছিলাম এ তো রাজনীতির জলসাগরে ছবি বিশ্বাস, না না, এর কোনো রাজনৈতিক অর্থ ধরবেন না, আমি ক্ষয়িষ্ণু জমিদারির কথা বলছি না, ছবি বিশ্বাস বললাম কারণ একদিনের মধ্যে কার্যত 24 ঘন্টার মধ্যে ছবিও পাল্টে গেল, বিশ্বাসও পাল্টে গেল। আমি শান্তনুদার কাছে আসবো। শান্তনুদা, সুদীপ বন্দ্যোপাধ্যায় যে ইন্টারেস্টিং কথা বলেছেন, এরাম নয় যে তাপস রায়ের ক্ষেত্রে যে অভিযোগটা উঠেছিল, যে তাপস রায়ের কথা অবশ্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেননি যে দল যোগাযোগ করেনি, তার কারণ সুদীপবাবু বলছেন যে অর্জুন সিং এর সঙ্গে প্রথমে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলিয়ে দিয়েছেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়। তার মানে আজকে এই মুভমেন্টগুলো প্রমাণ করছে যে কাজ হলো না। দেখুন সুমনবাবু, আমি একটা কথা বলি, অর্জুন সিং 2019-এ আমাদের দলে টিকিট না পেয়ে বিজেপিতে চলে যায়, তারপর ভুল শুধরে সে তৃণমূলে আবার আসে, তারপরে সে দল করেছে। হ্যাঁ, কিন্তু অর্জুন সিং বলছেন, শুনুন দলের প্রার্থীকে জেতাতে হবে, কিন্তু ওনার আর্গুমেন্টটা শুনুন। উনি বলছেন যে আমাকে তো বিজেপি থেকে তৃণমূলে নিয়ে আসা হয়েছিল এই বলে যে 1.5 বছর পর তোমায় লোকসভার টিকিট দেবো, সেটা তো বেসিক ব্রিচ অফ কন্ট্রাক্ট বলে আমি বলছি না, অর্জুন সিং বলছেন। সুমনবাবু, অর্জুন সিং এর সাথে সেই সময় দলের কার কি কথা হয়েছে আমি তো সেখানে ছিলাম না, তার দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আবার বলছি যদি তর্কের খাতিরে সেটা হয়েও থাকে, তারপর তার মনে মনে যদি একটা জল্পনা থাকে আমি আবার এমপি হব, থাকতেই পারে আমি ভালো কাজ করেছি, আমি আবার রিনিউয়াল পাবো, আমি আবার এমপি হব না। কিন্তু তৃণমূল যখন থেকে দলে নিয়েছে, নিশ্চয়ই একজন এমপি কে দলে নিয়েছে, তোমার এমএলএ বিধানসভার টিকিট দেবো বলে নয়। আমার কথাটা ভালো করে বুঝুন, নির্দিষ্টভাবে তার মনে হতেই পারে আমি ভালো কাজ করেছি, আমি আবার রিনমিনেটেড হব বা আমি আবার প্রার্থী পদ পাবো, কিন্তু যদি ফাইনালি দল একটা সিদ্ধান্ত নেয়, আমি যে নীতি নিয়ে চলি অন্তত আমারটা বলতে পারি, খারাপ লাগলেও দলের সিদ্ধান্তটা মেনে দলের প্রার্থীকে জেতানোটাই কাজ। সেখানে যদি সঙ্গে সঙ্গে আমি পদলোভী হয়ে সঙ্গে অন্য দলে যাই, বারবার যাওয়া আসা করলে সাধারণ মানুষের চোখে কিন্তু গ্রহণযোগ্যতা থাকে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, একটাই শুধু কথা যে ওনার নাম তো শান্তনু সেন না, ওনার নাম তো অর্জুন সিং, ওনার সিদ্ধান্ত উনি নিয়েছেন। কিন্তু প্রণয়দা, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে পার্টি উইথ দ্য ডিফারেন্স আজকাল আপনি বলেন না, কিন্তু আমি বলছি নীতি আদর্শের দিক থেকে আপনাদের টিকিটে জিতে একজন তৃণমূলে চলে গেলেন, এখন সেই দলে টিকিট না পেয়ে ডাবল সামারসল্ট করে বিজেপিতে ফিরে আসবেন, এটা কি মানে আমি বলছি বিজেপি তাকে নেওয়ার জন্য উদ্গ্রীব, এটা দলের খুব ভালো ছবি প্রতিফলিত হয়? দেখুন, অর্জুন সিং যখন আমাদের প্রার্থী হয়ে
নির্বাচনে অংশ নিয়েছিলেন তখন অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে 2 লক্ষ ভোটে মিনিমাম 2 লক্ষ ভোটে চ্যালেঞ্জ করেছিলেন, না হলে রাজনীতি ছেড়ে দিবেন, এবং সেই চ্যালেঞ্জকে ব্যর্থ করে দিয়ে অভিষেক ব্যানার্জি রাজনীতি ছাড়েননি, র্যাম্পে হেঁটে বেড়াচ্ছে আমি দেখলাম। এখন যেটা কথা হচ্ছে যে দেখুন অর্জুন সিং যখন আসেন আমি দেখছিলাম উনি অভিষেক ব্যানার্জির অফিসে, বাকিটাও বলুন যে সেই অভিষেক ব্যানার্জি অর্জুন সিংকে করিয়েছিলেন। যে অভিষেক ব্যানার্জির অফিসে যাচ্ছেন উনি বলছেন যে পাট শিল্পের উন্নতির জন্য যে কেন্দ্রের মোদী সরকার নাকি পাট শিল্পীদের কথা ভাবছেন না, মমতা ব্যানার্জি এখানে পাট শিল্পের উন্নয়নের জন্য উনাকে প্রতিশ্রুতি দিয়েছেন, পাট শিল্পের জন্য খুব ভালো কজে উনি করেছিলেন। কিন্তু তারপরে আজকে তিনি তৃণমূলের পাট চুকিয়ে দিন, তৃণমূলের পাট চুকিয়ে দিচ্ছেন। আর আমি সেদিন দেখলাম বলছেন যে প্রতিশ্রুতি দিয়েছিল ওনাকে প্রার্থী করবেন। দেখুন কে সত্যি কথা বলছেন কে মিথ্যা কথা বলছেন ওটা ওনারা বলতে পারবেন, কিন্তু এটা তো প্রমাণিত যে আজকে যখন অর্জুন সিং তৃণমূলে ছিলেন তার এগেন্সে কোনো কেস ছিল না, যেদিন অর্জুন সিং বিজেপিতে আসলেন তার এগেন্সে 107টা কেস। আরে মদন মিত্র বলছেন এবার অর্জুন সিং এর বাড়িতে মন করবে না, মদন মিত্র অর্থাৎ বিরোধী দল গেলে আপনাদের কাছে কেস হবে, বিরোধী দল গেলে আপনাদের কাছে মন করবে। অর্জুন সিং 2019 সালে বিজেপির প্রতীকে ব্যারাকপুরে জয়ী হন। এরপর আবার তৃণমূলে ফিরে আসেন, কিন্তু সাংসদ পদ ত্যাগ করেননি। খাতায় কলমে বিজেপি সাংসদ হওয়া সত্ত্বেও রবিবার তৃণমূলের ব্রিগেডের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের সঙ্গেই ছিলেন অর্জুন সিং। কিন্তু এখন সেই অর্জুনেরই ফের বিজেপিতে যাওয়ার জল্পনা জোরালো হতেই তৃণমূল নেত্রী বলছেন অর্জুন সিং তো এখনো বিজেপি সাংসদ, ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। উনি খুব ভালো বলেছেন বিজেপি সাংসদ, বিজেপি সাংসদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওনার মঞ্চে বসেছিল, এটা আমার জন্য খুব ভালো। বিজেপি সাংসদ হয়ে ওনার মঞ্চে আমি বসেছিলাম, এটা আমার জন্য একটা আলাদা গ্রহণযোগ্যতা। যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে, আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। আপনারা কি ভাবেন সব আমি একা করি? তা নয়, আমারও একটা ফুল টিম আছে, সেই টিম দিয়ে সবাই মিলে মিলিতভাবে আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি। স্ক্রিপ্ট তো লেখাই হয়েছিল, সেইভাবে স্ক্রিপ্টের কথার জবাবও তো মানুষ দেবে আগামী দিন, দেখুন। এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। পার্থ কত ভালো ছেলে আছে, সে পার্থর এলাকার মধ্যে আপনি অরবিন্দ রোডের হকাররা বলতে পারবে কত ভালো আছে। পার্থ কত ভালো লোক আছে সেটা গরিপুর জুট মিলের মানুষ বলতে পারবে। আবার ঠকে দেওয়ার প্ল্যান করা হয়েছে, গরিপুর জুট মিলে এগ্রিমেন্ট করা হলো, যে গরিপুর জুট মিল ব্যাংকের কাছে মর্গেজ আছে, ব্যাংক দখল নিয়ে নিয়েছে, সেই মিল খুলে দেওয়ার জন্য মানুষকে ভাওতা দেওয়ার জন্য এগ্রিমেন্ট করা হলো। তো কত ভালো ছেলে ওখানকার নৈহাটি মানুষ সব জানে, নৈহাটি মানুষ আরো জানে কত ভালো ছেলে। 2019-এ কিন্তু নৈহাটিতে আমি জিতেছিলাম। দেখুন ওখানকার ঘটনা তো জানেন, অর্জুন সিং এক তৃণমূল ছিল, তৃণমূল থাকা অবস্থা তাকে খুন করার চক্রান্ত হয়েছিল, সে ভয়ে বিজেপি করেছিল, বিজেপিও তাকে ঠিক মতন জায়গা দিল না, আবার সে তৃণমূলে ফিরে এলো, পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে একের পর এক কেস তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে দিতে থাকা হলো। তারপরে সে মনে করেছিল হয়তো তৃণমূল দেখবে। এখন তৃণমূল তো তার লাইন একটাই, দিদির লাইন, ইউজ অ্যান্ড থ্রো। দিদি জানে ব্যবহার করো, ব্যবহার করার পর নিক্ষেপ করো। সেই ইউজ অ্যান্ড থ্রো পলিসির যিনি নেত্রী, তার মনে হয়েছে অর্জুন সিংয়ের দ্বারা যে কাজটা পাওয়া সম্ভব ছিল সেটা সমাপ্তি ঘটেছে, এখন অর্জুন সিংকে ভোগে দাও। তৃণমূলের এমএলএ ছিলেন অর্জুন সিং, তিনি বিজেপির এমপি হয়ে দাঁড়ালেন এবং এমপি জিতলেন। অভিষেক ব্যানার্জি বলেছিল জিতলে আমি দল ছেড়ে দেব, জিতলেন। অর্জুন সিং জেতার পর সেই অভিষেক
পতাকা ধরিয়ে তাকে তৃণমূলে নিয়ে আসলেন। মুখ্যমন্ত্রী জানেন না? আজকে মুখ্যমন্ত্রী বলছেন ও তো বিজেপির সাংসদ, ফলে আমার কিছু বলার নেই। অথচ উনি যে তৃণমূলের পতাকা দিয়ে দলে আসলেন, তারপরে পিসি ভাইপো দুজনেই নাকি কথা দিয়েছিলেন অর্জুনই ওখানকার দলের শেষ কথা। কিন্তু তৃণমূলের মধ্যে কে বেশি খাবে আর কে বেশি পাবে এ লড়াই চলছে। সেই লড়াইয়ে একজন তৃণমূল, একজন বিজেপি। আগে যিনি তৃণমূল ছিলেন অন্যরা বিজেপি ছিল, আজকে সেই তৃণমূল তিনি আবার বিজেপি হয়েছেন, বাকিরা আবার তৃণমূল হয়েছে। কখন কে তৃণমূল কখন কে বিজেপি অঙ্ক কষেও আপনি বার করতে পারবেন না। মুখ্যমন্ত্রী সবাই যারা বসে থাকেন, বাঁদিকে যাদের দেখেন, ডান দিকে যাদের দেখেন, পরের দিন দেখেন তার অর্ধেক নেই। দেখুন, এতদিন তো সেই অর্জুনকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। অর্জুন কখন আপন কখন পর হচ্ছে তো আমরা বুঝতে পারছি না। এত অধৈর্য হলে হবে নাকি? এ তো সবে চলছে, এপিসোড চলছে এক একটা করে ওয়েব সিরিজে। দেখতে থাকুন, অনেক কিছু বাকি আছে। কে কোন দিক দিয়ে লড়বে বুঝতেই পারবেন না। 2019 সালে এই অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নবান্নে দেখা করে শটান চলে গেলেন টিকিট না পেয়ে দিল্লিতে এবং বিজেপির পতাকা ধরলেন। আমি বিষয়টা যোগ করে দিই কিরকম হয়েছিল সিচুয়েশনটা। লাইভ দেখাচ্ছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স ডাকলেন, খুঁজছেন অর্জুন 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 কোথায়। শোনা গেল অর্জুন সিং সেখান থেকে তখন কলকাতা এয়ারপোর্টের পথে, বিমানবন্দরের পথে কেন দিল্লি গিয়ে শটান বিজেপিতে যোগ দেবেন বলে। মমতা বন্দ্যোপাধ্যায় মধুর প্রতিশোধ নিয়ে, আমি বলেছিলাম অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে গেল একদম। মানে আমি বলছি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতকতা করেছিলেন অর্জুন সিং, আজকে অর্জুন সিংকে বিশ্বাসঘাতকতা করলো তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মানে খেলাটা 1:1 হলো। কিন্তু যে দুটো পয়েন্ট আমি বলতে চাই যে দেখুন, রাজনীতি কিন্তু ক্রমশ কিন্তু প্রেক্ষিতের এবং পাওয়ার পলিটিক্সের জায়গা থেকে ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। 105টা মামলা যখন অর্জুনের বিরুদ্ধে করলো, তার মধ্যে একটি মামলাতে তার জেল অপরিহার্য যখন হয়ে গেল, তখন কিন্তু অর্জুন কার্যত ভয় পেয়ে চলে গেছে। কিন্তু আপনি বলছেন এতগুলো ক্রিমিনাল কেস একের পর, এবং তার মধ্যে সবচেয়ে বড় ছিল ওই কোঅপারেটিভ যে কেসটা, তাতে তার জেল অপরিহার্য ছিল। আর যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেল, একটাও মামলা আর ইনিশিয়েট হলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়া মাত্রই সমস্ত পুলিশি কাজকর্ম বন্ধ হয়ে গেল তার বিরুদ্ধে। কিন্তু যেটা লেসেন আমার কাছে অপরিহার্য না, আপনি সম্ভবত অনিবার্য বলতে চাইছি। এবার যে জায়গাটা আমি বলতে চাইছি যে অর্জুন সিং তার মতন করে রাজনীতি করছেন, অ্যাডজাস্ট করবার চেষ্টা করছেন। কিন্তু বিজেপি কি 2021-এর পরে কিছু শিখলো? আমার উত্তর না। কেন বলছি? 2021-এ 148টা ক্যান্ডিডেট দিয়েছিল তৃণমূল থেকে। 148টা তৃণমূলের ক্যান্ডিডেটের মধ্যে অধিকাংশ মুখ থুবড়ে পড়লো, এবং মানে যেটা অ্যান্টি তৃণমূলের পজিশন, মানে অ্যান্টি ইনকামবেন্সি ছিল, সরকারের বিরুদ্ধে অবস্থান ছিল, সেটা মানুষ কিন্তু যেই দেখলো ওই তৃণমূলের মুখগুলোই আবার প্রার্থী, মানুষ কিন্তু তখন আর বিজেপিকে পছন্দ করলো না। আমার প্রশ্ন হচ্ছে, বিজেপি কি 21 থেকে কিছু শিক্ষা নিল? নাহলে আবার কেন অর্জুনের নামটা আসছে, আবার অর্জুনকে ফিরিয়ে আনার কথা ভাবছে, অর্জুনকে ক্যান্ডিডেট কেন ভাবছে? এবং আমি বলছি যে দিল্লির রাজনীতিবিদরা কেন অর্জুনের সাথে সম্পর্ক রাখছে, যে অর্জুন সিং দল ত্যাগ করে চলে গিয়েছিল এবং কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তার থেকে বিজেপি কি শিখলো? আমি বলছি সহজ উত্তর হতে পারে যে বিজেপি মনে করছে ব্যারাকপুরে অর্জুন সিং এর বিকল্প নেই। না, আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জি বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত প্রভাবে কিছু ভোট আনার যে কজনের ক্ষমতা আছে বা ছিল, তার মধ্যে নিঃসন্দেহে অর্জুন সিং একজন। গত লোকসভা 2019-এ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং অর্জুন সিং কিন্তু ব্যক্তি প্রভাব না থাকলে তারা কিন্তু ওই দুটো সিট বিজেপিকে দিতে পারতো না। এবং অর্জুন সিং বিজেপিতে এসছিল বলেই 2019-এ ব্যারাকপুর বিজেপি পেয়েছিল, নইলে বিজেপি পেত না। তো আজকের দিনেও বলছি, অর্জুন সিং এর তো প্রাসঙ্গিকতা আছে। অর্জুন সিং এর মতো একজন ক্যান্ডিডেট না হলে ব্যারাকপুর সিট বিজেপি এবারও পাবে না। তো বিজেপিকে ধরে রাখতে গেলে পাশাপাশি রাহুলের শুধু যোগ করে দেবো যে আজকে তিনি বলছেন 1.5 বছর ধরে আমায় কথা দেওয়া হয়েছে। রবিবার দিন বিশ্বাসঘাতকতা শব্দ ব্যবহার করলেন বিশ্বনাথ দা। উনি বলছেন, অর্জুন সিং বলছেন, রবিবার দিন 11:46 আমায় জানানো হচ্ছে যে আমি প্রার্থী নই, পার্থভৌমিক প্রার্থী। ব্যাপারটা অদ্ভুত দেখেছো কেমন? মানে এটা ঠিক যে কোনো দলের যাওয়ার একটা স্টেবিলিটি থাকা দরকার, স্থায়িত্ব থাকা দরকার, যে মানুষ কিভাবে নেবে এটাকে। একবারে যাতায়াত কন্টিনিউয়াস লেগে থাকলে মানুষ সেটা ভালোভাবে না, এটা মানলাম। কিন্তু দেখো, কেন্দ্রীয় নেতৃত্বেরও বিজেপি
কি চাতক পাখির মতো সেই তৃণমূল দিকে তাকিয়ে বসে থাকতে হয়। মানে এখানকার রাজ্য নেতাদের উপর কোনো ভরসা বা নির্ভরযোগ্যতা বোধ হয় নেই। এইরকম নেতা যখন তৃণমূলে ফিরে আসছে মালা পরিয়ে উত্তরীয় পরিয়ে নিয়েছিলে, অর্জুন সিং ছাড়া কেউ জিততেই পারবে না। তার মানে দাঁড়িয়ে জেলা জেলা তৃণমূলের এবার সব তৃণমূল কংগ্রেস 4 জন বিজেপির এমএলএ কে প্রার্থী করেছে, যারা বিধানসভার ভিতরে বলে ওরা তো বিজেপি। আজকে তো এই পশ্চিমবঙ্গ বিধানসভার যে স্পিকার তার পদত্যাগ করা উচিত। তাদেরকে বিজেপি তৃণমূল কংগ্রেস কি করে এমপি করে? তাহলে আপনারা তাহলে কি আমি বুঝবো রবীন্দ্রনাথ বাবু যে নৈতিকতা ফ্যাক্টর নয়, জিততে পারবে কিনা, উইনেবিলিটি হচ্ছে ফ্যাক্টর, একমাত্র তৃণমূল এবং বিজেপির মধ্যেই হচ্ছে এটা। আপনার এই আর বাদ বাকিও তো অন্য দল আছে, বাম দল আছে, কংগ্রেস আছে, এবং পশ্চিম মানে বিজেপির রাজ্য কমিটিতে তৃণমূলের রাজ্য কমিটি চলে আসছে, তৃণমূলের রাজ্য কমিটিতে বিজেপির রাজ্য কমিটিতে আসছে। এই দল বদল নিয়ে দীর্ঘদিন চলছে এই যে ব্যাপারটা। এটা রাজ্য কমিটির সমস্যা না, এটা মন্ত্রিত্বের এমপির সমস্যা। রাজ্য কমিটির সমস্যা আপনারা নিচ্ছেন কেন? টিকিট না পেয়ে ক্ষুব্ধ বাবুন বন্দ্যোপাধ্যায়, ক্ষুব্ধ হুমায়ুন কবির, বিদ্রোহী অর্জুন সিং। এরই মধ্যে তৃণমূলের অস্বস্তি কিছুটা হলেও বাড়ালেন শান্তনু সেন। রেখে ঢেকে হলেও প্রার্থী হতে না পেরে অসন্তোষের কথা বুঝিয়ে দিলেন তিনি। যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি, তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। 42টা তো মাত্র আসন, সব দিক বিচার করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে 42 জনকেই বাঁচতে হবে। আপনারা যাদের নাম বললেন, সায়ন্তিকা বলুন বা ডক্টর সেন বলুন, মানুষ তো যদি কোথাও মনের খারাপ লেগে থাকে, লেগেছে। রবিবারই ব্রিগেডের মঞ্চে অভিনব কায়দায় লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তার মধ্যে গুজরাতের ইউসুফ পাঠান, মুম্বাইয়ের শত্রুঘ্ন সিনহা, দিল্লির কীর্তি আজাদও রয়েছেন। আর টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাধিক বাংলার নেতা নেত্রী, অভিমানী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অসন্তুষ্ট বর্ধমান পূর্বের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডল। লোকসভা ভোটের টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশের তালিকায় এবার নতুন সংযোজন শান্তনু সেন। রাজ্যসভার সাংসদ হিসেবে পুনর্মনোনীত না হওয়ার পর এবার মিলল না তৃণমূলের লোকসভার টিকিটও। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি। তিনি আমাকে রাজ্যসভায় 2018 সালে পাঠিয়েছিলেন এবং আমি পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি, দলের হয়ে কথা বলেছি, বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি, দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি। সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে, কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি। যিনি রোজ দলের হয়ে ব্যাটিং করেন তার মনেই দুঃখ। এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে 2001-এর বিধানসভা নির্বাচনে পোলিং এজেন্ট বসে সিপিএম এর হাতে আমি বেধড়ক মার খেয়েছি। সুতরাং মনে কষ্ট থাকলেও নিশ্চয়ই করে আশা হতে হলে কষ্ট তো লাগবে। মঙ্গলবার ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেও অভিমানের সুর শোনা গেছিল শান্তনু সেনের গলায়। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, কেউ যদি নিষ্ঠার সাথে খুব অনেস্টি নিয়ে দল করে, তাহলে সে এক্সপেক্ট করতে পারে যে তার আবার পুনর্নমিনেশন হবে বা সে আবার নতুন টিকিট পাবে। এটা চাওয়াটা অত্যন্ত সঙ্গত একটা অধিকার, একটা ন্যায্য দাবি বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এটা না পেলে কষ্ট হতে পারে, কিন্তু সেই কষ্টটা চেপে রেখে যদি আমি দলের অনুগত সৈনিক হই, তাহলে ফাইনালি দল সিদ্ধান্ত নিয়ে যাকে প্রার্থী করবে তাকে কাঁধে করে ভোট বৈতরণী পার করানোটাই অনুগত সৈনিকের কাজ, আমি এটা মনে করি। এখন ওনার বিরুদ্ধে এমনি লোকজনের অনেক ক্ষোভ, সেই জন্য হয়তো পার্টি ওনাকে টিকিট দেয়নি। কিন্তু ক্ষোভ নিয়ে কি হবে, কাজের কাজটা করতে হবে, এই সরকারকে আগে উল্টাতে হবে, তাহলে আপনার ক্ষোভের স্টোভে আগুন দেবে। মুখ্যমন্ত্রী বোধহয় কথা দিয়েছেন যে ভাই লোকসভা চান্স নেই, তুই আবার কাউন্সিলর পদে দাঁড়াবি, তাতেই হয়তো শান্তনু সেন সন্তুষ্ট হয়ে যাবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক এবং দলের সেনাপতি হিসাবে সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে এবং দল ও দলনেত্রীর উপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে একইভাবে সেই দায়িত্বই আমি পালন করব, মনে যত কষ্ট থাক। এবং আমার পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, পূর্ণ সমর্থন, পূর্ণ ভালোবাসা এই দল, দলনেত্রী, আমার নেতা, আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে। আমি বিশ্বাস করি সঠিক সময় নিশ্চয়ই সঠিক মূল্যায়ন দল করে। নানা রকম আলোচনা হতে পারে টিকিট দেওয়ার আগে, নমিনেশন ঘোষণার আগে,
কিন্তু একবার যখন দল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ডিক্লেয়ার করে দিচ্ছেন, তারপর প্রত্যেকটা কর্মী কিন্তু এক ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীদের জেতাতে ঘাসের উপর জোড়া ফুল, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, লড়াই পুরো দস্তুর থাকবে।